বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের শ্রদ্ধেয় নেত্রী, আমাদের বাংলাদেশের কাঙ্ক্ষিত মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভা সভাপতি এবং ২৫০০বাসী আমার ভাই বোনেরা এবং এই জনসভায় যারা উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা, ভাই ও বোনেরা এবং নারায়ণগঞ্জ জেলা সহ আশেপাশে উপজেলার যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আসসালামু আলাইকুম। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ২৪শে আগস্ট। আপনাদের নিশ্চয় মনে আছে সেই ২০০১ সালের ২১শে আগস্ট ঢাকায় আমাদেরকে হত্যার উদ্দেশ্য নিয়ে যে গ্রেনেড হামলা হয়েছিল, যেখানে আমরা ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং ২ জন অজ্ঞাতনামা নিহত হয়েছিল এবং আইবি রহমান সহ শত শত মানুষ সেদিন আহত হয়েছিল। এবং আইবি রহমান যিনি একজন নারী নেত্রী এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, তিনি এই দিন মৃত্যুবরণ করেছেন। আমি আজকের দিনে তার আত্মার শান্তি কামনা করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। ২১শে আগস্ট যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ভাই বোনেরা আমার, বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি যখনই অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল হয়েছে এই দেশ রক্তাক্ত হয়েছে। ৭৫-এ ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশকে একটা জঙ্গিবাদ সন্ত্রাসীর দেশে রূপান্তরিত করা হয়েছে। জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। মাত্র ৩.৫ বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছিলেন তিনি এবং দেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সেই ৭৫-১৫ই আগস্টের আঘাত আমাদের উপর এসেছে। ২১ বছর পর ৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। যে বিদ্যুৎ মাত্র ১৬০০ মেগাওয়াট ছিল, ৪৩০০ মেগাওয়াট আমরা উৎপাদন বৃদ্ধি করেছিলাম। প্রতিটি জেলাকে নিরক্ষরতা মুক্ত করার জন্য আমরা ব্যাপক হারে কর্মসূচি বাস্তবায়ন করি। জাতির পিতা নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। আমরা এই শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করবার পদক্ষেপ নেই। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি যখনই ওই বিএনপি জামাত জোট বা অন্য কোনো পন্থা থেকে ক্ষমতা এসেছে তখনই মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই বিএনপি ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করেছিল ২০০৬ সালে জনগণের ভোট চুরি করবে বলে। বাংলাদেশের মানুষ তা হতে দেয় নাই। বাংলাদেশের মানুষ চেয়েছিল অবাধ নিরপেক্ষ নির্বাচন, কিন্তু বিএনপির দুঃশাসন, জঙ্গিবাদ সৃষ্টি করা, হত্যা ষড়যন্ত্রের রাজনীতির কারণে আপনারা দেখেছিলেন সেই ২০০৭ সালে এমার্জেন্সি দেওয়া হয় এবং তত্ত্বাবধায়ক সরকার আসে। যাদের অত্যাচার নির্যাতনে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী কেউই রেহাই পায় নাই। ২০০১-এর পর যে নির্যাতন হয়েছিল, এই ২৫০০ সহ নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বোমা হামলা, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে ২০০১ সালের ১৬ই জুনে বোমা হামলা হয়। এই ২৫০০-এ কত মানুষের ঘর বাড়ি তছনছ করে দেওয়া হয়েছিল, কত মানুষ হত্যা করা হয়েছিল। এইভাবে সমগ্র বাংলাদেশে
একটা আতঙ্কের রাজত্ব বিএনপি কায়েম করেছিল এবং তাদের হাতে আওয়ামী লীগের বহু নেতা কর্মী নিহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের সংসদ সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে হত্যা করেছে। আসলাম মাস্টার একজন শ্রমিক নেতা, তাকে হত্যা করেছে। এই বিএনপির হাতে রমজান মাসে শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির আন্দোলন করেছিল বলে 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল ওই বিএনপি সরকার। কৃষক সার চেয়েছিল, সেটা তাদের অপরাধ। 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। বিদ্যুৎ চেয়েছিল, সেই রাজশাহী কানসাটের মানুষ, চাপাই নবগঞ্জে কানসাটের মানুষ, তাদেরকে গুলি করে হত্যা করেছিল। মানুষ যখনই দাবি করেছে তখনই তারা শহীদ হয়েছে, তাদের উপর অত্যাচার হয়েছে। তারা এখনো তাদের সেই চরিত্র এতটুকু বদলায় নাই। আওয়ামী লীগ যখন সরকারে আসে মানুষের সেবা করে, মানুষের উন্নয়ন করে। 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে এই বাংলাদেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। হরিপুরে তখন আমরা 360 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করি। মেঘনা ঘাটে 450 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট তখন আমরা নির্মাণের কাজ শুরু করি। দুটোই ছিল বেসরকারি খাতে। প্রথম বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বেসরকারিভাবে হয় হরিপুর এবং মেঘনা ঘাটে। আজকে আবার আপনাদের এখানে উপস্থিত হয়েছি। যদি আজকে একটি শোকের দিন, তারপরেও মানুষের জীবন তো চলে, জীবন তো থেমে থাকে না। এই কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে আমরা কতগুলি কাজ আপনাদের জন্য করেছি। গত নির্বাচনে 2008 নির্বাচনে এই এলাকা থেকে আমরা নমিনেশন দিয়েছিলাম নজরুল ইসলাম বাবুকে। আপনারা নৌকা মার্কা ভোট দিয়ে নারায়ণগঞ্জের 5টা সিটের মধ্যে 4টা সিট নৌকায়, 1টা সিট জাতীয় পার্টি, 5টা সিটেই আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আর আমাদের ভোটে নির্বাচিত করেছিলেন বলেই আজকে এই 2500 এক সময় একেবারে অবহেলিত ছিল। শুধু 2500 কেন, প্রত্যেকটা উপজেলা আপনারা দেখবেন প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি, একটি জায়গাও কিন্তু বাদ যায় নাই। এবং আজকে এখানে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগেই হরিপুর 412 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিছুদিন আগে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, কিন্তু তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আরও বৃদ্ধি করে 412 মেগাওয়াট করা হয়েছে এবং কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র আমরা উদ্বোধন করলাম। এখানে মুক্তিযোদ্ধা এস.এম. আজহারুল হক অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার 2500 নারায়ণগঞ্জ, সার্কিট হাউস নারায়ণগঞ্জ, শ্রী জ্যোতি বসু স্মৃতি পাঠাগার ও সেমিনার হল সোনারগাঁ নারায়ণগঞ্জ, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন 31 শয্যা থেকে 50 শয্যা উন্নীত করা, 2500 উপজেলার দয়াকান্দা খালের উপর 75 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ, 2500 উপজেলার চিলা নদীর উপর 100 মিটার আরসিসি ব্রিজ নির্মাণ। এই কাজগুলি সমাপ্ত হয়েছে, কিছুক্ষণ আগেই আমরা উদ্বোধন করেছি। এখানে সমস্ত প্লাগগুলি লাগানো আছে, আপনারা দেখবেন। তাছাড়া আগামীতে আরও উন্নয়নের জন্য যে কাজগুলি আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেটা হচ্ছে কৃষি ক্ষেত্র। কৃষি আমাদের অর্থনীতি। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, পুষ্টির নিরাপত্তা আমরা এখন নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে ওই ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেটা আপনাদের এই 2500 হচ্ছে। 2500 এখানে এই ইনস্টিটিউটে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং এখানেই এই গবেষণা চলবে। বাংলাদেশের মানুষ আর অপুষ্টিতে ভুগবে না, বাংলাদেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে। সেই জন্য আমরা এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, যার কাজ ইতিমধ্যে শুরু করেছি। সিদ্ধিরগঞ্জে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র 335 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষা নদীর উপর 576 মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ,
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, কারণ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের জন্য এই ইনস্টিটিউট করা হয়েছে। 2500 উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন, 2500 নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন রূপগঞ্জ, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট 2500, যার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছি এবং এর কাজ অর্থ বরাদ্দ হয়ে গেছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করি আগামীতে সেগুলি সম্পন্ন হবে। তবে সব উন্নয়নের কাজ হবে যদি আগামী নির্বাচনে আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেন, তবেই এই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে 21,571 কিলোমিটার জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক আমরা নির্মাণ করেছি। এই 4.5 বছরে 4,507টা সেতু আমরা নির্মাণ করেছি। 13,751টা কালভার্ট নির্মাণ করা হয়েছে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, বাবা মার উপর বোঝা কমাবার জন্য মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনা পয়সায় আমরা বই দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা উপবৃত্তি এবং বৃত্তি চালু করেছি। ইতিমধ্যে প্রায় 1,19,51,000 ছাত্রছাত্রী, যার অধিকাংশ মেয়েরা, যারা উপবৃত্তি পাচ্ছে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, এবং আমরা এখন উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি। 1,33,000 ছাত্রী ইতিমধ্যে বৃত্তি পাওয়া শুরু করেছে। ছাত্রদেরকেও ইনশাল্লাহ আমরা বৃত্তি দেব। লেখাপড়া আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। আগে বাবা মাকে বই কিনতে হতো, পয়সা খরচা করতে হতো, এখন আর করতে হয় না। 27 কোটি বই 1 জানুয়ারি ছাত্রছাত্রীদের হাতে আমরা তুলে দিয়েছি মাধ্যমিক পর্যায়ে। কোনো সরকার অতীতে এভাবে দেয় নাই, কারণ লেখাপড়ার দিকে তাদের নজরই ছিল না। আর নজর থাকবে কিভাবে আপনারা বলেন? আমাদের বিএনপি নেত্রী, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি অনেক নাকি উন্নয়ন করেছেন। ওনার উন্নয়নের নমুনা কি? বিদ্যুৎ ছিল 1600 মেগাওয়াট, আমরা বললাম 4300 মেগাওয়াট। ওনার উন্নয়নের ঠেলায় বিদ্যুৎ কমে দাঁড়ালো 3200 মেগাওয়াটে। সাক্ষরতার হার ছিল 40 ভাগ, আমরা 45 ভাগ, আমরা বাড়ালাম 65.5 ভাগে। ওনার উন্নয়নের ঠেলায় সাক্ষরতার হার কমে আবার সেই 45 ভাগে নেমে গেল। খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। যে বাংলাদেশে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করলাম। ওনার উন্নয়নের রাজনীতি কি? সেই খাদ্য উৎপাদন কমে গেল, আবার 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। যে চাল 2001 সালে মোটা চাল আমরা 10 টাকায় রেখে এসেছিলাম, সেই চালের দাম আমরা 2009 সালে সরকার গঠন করে পেলাম 40-45 টাকা। এটাই বোধহয় ওনার উন্নয়ন, যে খাদ্যের দাম বাড়ালো। মূল্যস্ফীতি রেখে এসেছিলাম 2 ভাগের নিচে, তা বেড়ে গেল 11 ভাগের উপরে। অর্থাৎ ক্ষমতায় থেকে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করে টাকা বানিয়ে কালো টাকা সাদা করেছিলেন। ওনার ছেলেরা বিদেশে অর্থ পাচার করেছে, যা ধরা পড়েছে আমেরিকার ফেডারেল কোর্টে এবং সিঙ্গাপুর কোর্টে। ইতিমধ্যেই আমরা সেই টাকা অনেকখানি আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে দুর্নীতির টাকা যা মানি লন্ডারিং করে দিয়েছিল, পাঠিয়েছিল, সেটা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি। আমরা দেশের উন্নয়ন চাই, আমরা কথায় না কাজে বিশ্বাস করি। আপনারা 2,500 মানুষ, আপনারাই একবার বিবেচনা করে দেখেন যে এই 2009 আওয়ামী লীগ সরকার আসার আগে আপনাদের অবস্থাটা কি ছিল, আর এখন কত উন্নয়ন হয়েছে, কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 96 সালে যখন সরকার এসেছিলাম, তখন মোবাইল ফোন আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। যে মোবাইল ফোনের ব্যবসা করত বিএনপির এক মন্ত্রী, সেই জন্য মোবাইল ফোনের দাম ছিল 1,30,000 টাকা। ফোন করলে 1 মিনিটে
10 টাকা দিতে হতো, করলেও 10 টাকা, ধরলেও 10 টাকা। আর আমরা সরকারে আসার পর মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম, মানে এখন 1200-1400 টাকায় ফোন পাওয়া যায় অতি অল্প পয়সায়, ওই 25 পয়সা 30 পয়সায় কথা বলা যায়। প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আমরা তুলে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব এবার ঘোষণা দিয়েছি। 20,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করেছি। কম্পিউটার, ল্যাপটপ এখন সকলের হাতে হাতে আমরা তুলে দিচ্ছি। এই প্রযুক্তি শিক্ষা আজকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 4,585টা ইউনিয়নে এবং উপজেলা, জেলা পর্যায় পর্যন্ত আমরা ইন্টারনেট সার্ভিস করে দিয়েছি, যেখানে বসে ওই তথ্য সেবা কেন্দ্র খুলেছি। সেই তথ্য সেবা কেন্দ্রে বসে প্রবাসে থাকা আত্মীয় স্বজন তাদেরকে স্কাইপের মাধ্যমে দেখা যায়, কথা বলতে পারেন। টাকা পাঠানো সহজ হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। পরীক্ষার ফলাফল মোবাইলের মাধ্যমে আপনারা পেতে পারেন। যে কোনো তথ্য, বিশ্ববিদ্যালয় ভর্তি হোক, টেন্ডার হোক, জমির পর্চা হোক, এমনকি কৃষক তার কোনো ফসলের ব্যাপারে বা ক্ষেতের কোনো জমির কি পরিমাণ সার কি দিতে হবে, সমস্ত তথ্য ওই মোবাইল ফোনের মাধ্যমে পেতে পারেন। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করে দিচ্ছি এবং মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিচ্ছি। ওয়েব ক্যামেরার মাধ্যমে উচ্চমানের স্বাস্থ্য সেবা যাতে পান সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে দিয়েছিলাম 96 সালে। বিএনপি ক্ষমতায় আসলো, যেখানে মা বোনেরা ঘরের কাছে বসে চিকিৎসা পাবেন, সেই চিকিৎসার পথ বন্ধ করে দিল। যুক্তিটা কি? এই কমিউনিটি ক্লিনিক চালু থাকলে ঘরের কাছে মা বোনেরা চিকিৎসা পাবে, আর নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দেবে, কাজী কমিউনিটি ক্লিনিক করা যাবে না বলে 4,000 ক্লিনিক চালু করেছিলাম, সব বন্ধ করে দিল। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সরকারে এসেছি। আমরা 13,000-এর উপর কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, 15,500 স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন মা বোনেরা ঘরের কাছে বসে চিকিৎসা পান, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এখন আর চিকিৎসার জন্য কেউ ডাক্তারখানায় নিয়ে যাবে, বসে থাকতে হয় না। মা বোন হেঁটে বাড়ির কাছে যে চিকিৎসা পেতে পারেন, সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা এবং প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের সবসময় লক্ষ্য যে আমাদের দেশের মানুষ একটু শান্তিতে থাকবে, নিরাপদে চলবে। আমরা আইন শৃঙ্খলার উন্নতি করেছি, দেশের মানুষের আয় বৃদ্ধি করেছি। যে শ্রমিকরা মাত্র 2,200 টাকা বেতন পেত, তাদের ন্যূনতম বেতন আমরা 4,175 টাকায় উন্নীত করেছি। যে গার্মেন্টস শ্রমিক মাত্র 1,600 টাকা বেতন পেত, আমরা তা 3,000 টাকায় বৃদ্ধি করেছি। প্রত্যেক সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল শিক্ষক থেকে শুরু করে সরকারি সকল বেতন 60 থেকে 70 ভাগ আমরা বৃদ্ধি করেছি। পাশাপাশি জিনিসের দাম কমিয়েছি। এবারে রমজান মাস, আপনারা জানেন যে আমাদের দেশে বর্ষাকালে সাধারণত প্রত্যেক জিনিসের দাম বাড়ে, তার উপর রমজান। কিন্তু এবারে রোজার সময় আপনারা দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম আমরা কমিয়েছি। মূল্যস্ফীতি যেটা 11 ভাগ ছিল, 6.7 ভাগে নামিয়ে নিয়েছি। রোজার সময় প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে নিয়ে এসেছি। একজন দিনমজুর ওই বিএনপি ক্ষমতায় থাকলে যখন ছিল, যে টাকা কামাই করতেন তাদের 2 কেজি চালও কিনতে পারতেন না। আর এখন একজন দিনমজুর যে টাকা কামাই করেন, সেই টাকা দিয়ে দিনে 8 থেকে 10 কেজি, এমনকি 12 কেজি চালও আপনারা কিনতে পারেন। সেই ব্যবস্থা করে মানুষের আয় রোজগার আমাদের সরকার বৃদ্ধি করে দিয়েছে। মানুষের জীবনে একটু শান্তি, স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে। আজকে আপনারা দেখেছেন যে পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে, তাই এখানে ছাত্রছাত্রী আছে। আমি অনুরোধ করব যে প্রত্যেককে মনোযোগ দিয়ে লেখাপড়া শিখতে হবে, কারণ শিক্ষিত জাতি ছাড়া
বাংলাদেশকে আমরা দরিদ্রমুক্ত করতে পারবো না। সেজন্য শিক্ষাকে আমরা গুরুত্ব দেই। কাজে ছাত্রছাত্রীদের আমার অনুরোধ যে প্রত্যেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। আর ওই সন্ত্রাস মাদকাসক্ত এর হাত থেকে সবাইকে মুক্ত হতে হবে। এই ক্ষেত্রে আমি সমস্ত অভিভাবক এবং আমাদের সকল মসজিদের যারা ইমাম মুয়াজ্জিন আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই মাদকাসক্তিতে কিভাবে মানুষের সর্বনাশ হয় এর হাত থেকে যেন আমার যুব সমাজ আমার ছাত্রছাত্রীরা রক্ষা পায়, সেই ব্যাপারে যেন মানুষকে সচেতন করার কাজ করতে হবে। প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে আমি অনুরোধ করব এই মাদকাসক্তির বিরুদ্ধে সকলকেই আজকে রুখে দাঁড়াতে হবে। কেউ যদি এর ব্যবসা করে তাকে ধরিয়ে দিন, তাদের শাস্তির ব্যবস্থা করব। আর এই যে মরণঘাতী একটা জিনিস আজকে আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যার ফলে মা বাবাকে যদি কেউ হত্যা করে এর থেকে জঘন্য পাপ আর কিছু হতে পারে না, এর থেকে বড় গোড়ার কাজ আর কিছু হতে পারে না। কাজে এ ব্যাপারে দেশবাসীকে আরো সজাগ হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা চাই বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে, যে কারণে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা আমরা দিয়ে যাচ্ছি, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা দিচ্ছি। আমাদের দেশের মানুষ অন্তত সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। বাধা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি। আমাদের আর বিএনপি কি করেছে? আজকে যদি তারা আসে তারা কি করবে? ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেত্রী, বিএনপি নেত্রী বলেছেন যে আমাদের সরকার যা যা করেছে উনি নাকি সব কিছু বন্ধ করে দেবেন, সব কিছু নাকি পরিবর্তন করে দেবেন। তার মানে কি করবেন? এই যে বিদ্যুৎ উৎপাদন যা পেয়েছিলাম মাত্র ৩,২০০ মেগাওয়াট, সেই বিদ্যুৎ আজকে প্রায় ৬,৬৭৫ মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি। ৯,০০০ মেগাওয়াটের মতন সে উৎপাদন ক্ষমতা যে আমরা বৃদ্ধি করেছি। আর এই যে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে গেলাম আর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম, উনি যদি ক্ষমতা আসতে পারেন সব বন্ধ করে দেবে, আপনাদেরকে অন্ধকারে ঠেলে দেবে, কোনো বিদ্যুৎ উৎপাদন তিনি করতে দেবেন না। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, তা বন্ধ করে দেবে। আমরা যে উপবৃত্তি দিচ্ছি সেটা বন্ধ করে দেবে। কমিউনিটি ক্লিনিক আগে বার বন্ধ করেছিল, আগামীতে ক্ষমতা আসলে তাও নাকি বন্ধ করে দেবে। এবং উনি বলেছেন উনি নাকি ভিন্ন ধরনের দেশ চালাবেন। ওনার ভিন্ন ধরনের দেশ চালানোটা কি? আমরা আইন শৃঙ্খলার উন্নতি করেছি, আমরা শিক্ষার ব্যবস্থার উন্নতি করেছি, চিকিৎসা ব্যবস্থা উন্নতি করেছি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি, মানুষের জীবনে স্বস্তি ফিরে এসেছে, শান্তি ফিরে এসেছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। উনি সব বদলে দেবেন। বদলে দিয়ে কি করবেন? আবার দুর্নীতি নিয়ে আসবে, হাওয়া ভবন খুলবেন, হাওয়া ভবনের মতো নতুন ভবন খুলবেন। কারণ উনি বলেছেন নতুনভাবে শুরু করবেন। তা কাজে এবার উনি হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন খুলে আবার ওনার ছেলেদের লাগাবে, দুর্নীতির আঁকড়া তৈরি করবেন, দুর্নীতি করবেন। আবার ওই সন্ত্রাস, জঙ্গিবাদ, প্রতিদিনের বোমাবাজি ঠিক 2004 সালে যেভাবে শুরু করেছিল, 2001 সালে যেভাবে শুরু করেছিল ঘর বাড়ি পোড়ানো, সেটা শুরু করবেন। ইতিমধ্যে তার নমুনা উনি সৃষ্টি করেছেন। সেই নমুনাটা কি আপনারা দেখেছেন? কিভাবে কোরআন শরীফ পুড়িয়েছে। যারা ইসলাম ধর্মের নামে রাজনীতি করে, ইসলামের হেফাজতের কথা বলে, আর তাদেরকে সমর্থন দেন বিএনপি নেত্রী, আর তার নির্দেশে, তার নেতৃত্বে ওই বায়তুল মোকাররম মসজিদে আগুন দেওয়া হয়েছে। যে বায়তুল মোকাররম মসজিদ ইসলামের সেবা করলে আওয়ামী লীগ করে, ওই বায়তুল মোকাররম মসজিদ উন্নয়ন আমরা করেছি। মিনার নির্মাণ আমরা শুরু করেছিলাম যখন 96 সালে ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতা আসলো, বন্ধ করে দিল। এবার ক্ষমতা এসে সেই মসজিদের আমরা উন্নয়ন করেছি। সেই মসজিদে আগুন দিয়েছে, জায় নামাজ পুড়িয়েছে, ইমাম সাহেবকে নামাজ পড়তে দেয়নি, জুম্মা নামাজে বাধা দিয়েছে। আর কোরআন শরীফ, শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। আপনারাই বলেন যে একজন মুসলমান সে কি কখনো পারে কোরআন শরীফে আগুন দিতে? কোরআন শরীফ পোড়াতে পারে না। কিন্তু ওই বিএনপি নেত্রী
তার দোসর জামাত আর হেফাজতি মিলে সেই কোরআন শরীফ পুড়িয়েছে। তারা কত বড় জঘন্য গুনার কাজ তারা করেছে আপনারা একবার ভেবে দেখেন। হাজার হাজার গাছ কেটে ফেলেছে, বিদ্যুতের লাইন উপড়ে ফেলেছে, ব্যাংকে আগুন দিয়েছে, হাউস বিল্ডিং কর্পোরেশনে আগুন দিয়ে ক্ষতি করেছে। কিভাবে ধ্বংসযজ্ঞ তারা ওই 5ই মে 6 মে চালিয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। কাজে তাদের ভিন্ন ধরনের রাজনীতি হচ্ছে। তাদের সমাজে জঙ্গিবাদ সন্ত্রাস ছিল, আবার সেই জঙ্গিবাদ সন্ত্রাস বাংলাদেশে নিয়ে আসবে। মেয়েদেরকে সেই পূর্ণিমা, রাজুফা সহ হাজার হাজার মেয়েদের যে গণধর্ষণ করেছিল, নির্যাতন করেছিল, অনেক মেয়ে আত্মহত্যা করে তার ইজ্জত বাঁচিয়েছিল, আবার সেই ধর্ষণ, অত্যাচার, নির্যাতন শুরু করবে। হাত কাটা, পা কাটা, চোখ তুলে ফেলা, হাতুড়ি দিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে মানুষ হত্যা, আবার সেই মানুষ হত্যা শুরু করবে। এটাই ওনার ভিন্ন ধরনের রাজনীতি তিনি শুরু করবেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই বাংলাদেশে আমরা নতুন কূপ খনন করেছিলাম, গ্যাসের উৎপাদন বৃদ্ধি করেছিলাম। 2001-এ বিএনপি ক্ষমতা আসলো। যে বাংলাদেশ আমরা শুনেছি গ্যাসে ভাসে, আপনাদের মনে আছে ওই আমেরিকা সেই গ্যাস উৎপাদন করে বিক্রি করতে চাইলো ভারতের কাছে। গ্যাসের মালিক বাংলার জনগণ, আর বিক্রি করবে আমেরিকা, কিনবে ভারত। আমি রাজি হই নাই। আমি বলেছিলাম এই গ্যাসে বাংলাদেশের জনগণের অধিকার, তাদের চাহিদা আগে আমরা পূরণ করব, তারপর যদি অতিরিক্ত থাকে 50 বছরের জন্য মজুদ রেখে তার অতিরিক্ত হলে আমরা বিক্রি করতে রাজি। সেই কথায় তারা নাখোশ হলো। আর বিএনপি নেত্রী কি বললেন? সেখানে মুসলেখা দিলেন যে উনি ক্ষমতায় গেলে গ্যাস বিক্রি করবেন। আমি বলেছিলাম যে আল্লাহ যাদের নিয়ত খারাপ হয় তাদের হাতে সম্পদ দেয় না। কাজে সেই গ্যাস আর উনি পান নাই। উনি কূপ খনন করেন, গ্যাস নাই, পান না। ঠিক সেই জায়গায় এবারে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা ওই কৈলাসলায় নতুন কূপ খনন করেছি, সেখানে আমরা গ্যাস পেয়েছি। আল্লাহ তো ধন বুঝে মানে জন বুঝে ধন দেয়, একটা কথা আছে। ঠিকই তারা দেয়, জানে এদের হাতে দেওয়া মানে লুটপাট, দুর্নীতি হবে, মানুষের কোনো উপকার হবে না। কিন্তু আমরা আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে যাচ্ছি। মানুষের কাছে হাত পেতে নয়, নিজের পায়ে আমরা দাঁড়িয়ে চলবো। আমরা বলেছিলাম যে পদ্মা সেতু আমরা নিজের টাকায় শুরু করব। আল্লাহর রহমতে পদ্মা সেতু নির্মাণের কাজ আমরা নিজের টাকা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। বিভিন্ন কাজ শুরু হয়েছে, টেন্ডার দেওয়া হয়েছে, আপনারা তা দেখেছেন। কাজে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সাথে সাথে আমরা চাই বাংলাদেশ হবে বিশ্ব দরবারে একটা উন্নত সমৃদ্ধ দেশ। কিন্তু এই বাংলাদেশে আবার ওই 10টা অস্ত্র, খুন, একই দিনে 500 জায়গায় বোমা হামলা। বিএনপির আমলে আপনাদের মনে আছে সেই 2005 সালের 17ই আগস্ট সারা বাংলাদেশের 63টা জেলায় একই সাথে 500 জায়গায় বোমা হামলা হয়েছিল। বিএনপির ক্ষমতা এসে আবার যেহেতু বিএনপি নেত্রী বলেছেন যে ভিন্ন ধরনের তিনি দেশ পরিচালনা করবেন, কাজে আবার উনি ওই রকম 500 জায়গায় বোমা হামলা করে আপনাদেরকে ভিন্ন ধরনের বোমার আওয়াজ শোনাবেন। আর বোমাবাজিতে তিনি যে চ্যাম্পিয়ন, আবার সেই চ্যাম্পিয়ন হবেন, সেটাই তিনি বলে গেছেন। কাজে তার ওই দুর্নীতি, কালো টাকা, নিজে প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেছে। কোত্থেকে এসছে এই টাকা? অরফানেজের টাকা, এতিমের টাকা, বিদেশ থেকে এসে সেটাও তিনি চুরি করে খেয়ে গেছেন। মামলা হয়েছে, কোর্টে হাজিরা দেন না, জানি হাজিরা দিলে বিপদ আছে, এটা প্রমাণ হয়ে যাবে, কোর্টের রায়ও তিনি মানেন না। কাজেই ওনার ওই ভিন্ন ধর্মী রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা মানেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, হাওয়া ভবনের মতো নতুন ভবন খুলে দেশকে লুটপাট করা, মানি লন্ডারিং করা, জনগণের টাকা বিদেশে পাচার করা। বাংলাদেশের মানুষের ওই জঙ্গিবাদ চায় না, সন্ত্রাস চায় না, দুর্নীতি চায় না। ওই হাওয়া ভবন আবার হোক, বাংলাদেশের মানুষ তা চায় না। শান্তি চায়, নিরাপত্তা চায়, উন্নতি চায়। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসলেই দেশের উন্নয়ন হয়, আওয়ামী লীগ ক্ষমতা আসলেই মানুষের উন্নতি হয়। কাজে আমি আপনাদেরকে সেই আহ্বানই জানাবো যে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি।
আজকে তথ্য সেবা কেন্দ্র করেছি, আজকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, উন্নয়নের পথে এই দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও আমরা আমাদের অর্থনীতিকে মজবুত করেছি, শক্তিশালী করেছি। মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আজকে বাংলাদেশ গড়ে উঠছে। আর আমাদের বিএনপি নেত্রী কী করেন? বাংলাদেশের মানুষের আয় রোজগার যাতে বন্ধ হয়ে যায়, উৎপাদন যাতে বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি যাতে দুর্বল হয়, উনি আবার আমেরিকার এক ইংরেজি পত্রিকায় উনি আবার চিঠি লেখেন, আর্টিকেল লেখেন যেন বাংলাদেশে জিএসপি বন্ধ করে দেওয়া হোক, রপ্তানি বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশ জনগণ যেন বাইরে যেতে না পারে, এই ধরনের চিঠি লিখে মানা করে। এইভাবে দেশের সর্বনাশ কোনো মানুষ চাইতে পারে? এটা কখনো বিশ্বাস করা যায় না, অথচ তিনি তাই বলেন। আমরা চাই দেশের উন্নতি, আমরা চাই বাংলাদেশের জনগণ মর্যাদার সাথে বাঁচবে, আমরা চাই বাংলাদেশ উন্নত হবে, আমরা চাই বাংলাদেশের মানুষ বিশ্বসভায় মাথা উঁচু করে মর্যাদা আসলে অধিষ্ঠিত হবে। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা গত নির্বাচনে নৌকায় ভোট দিয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যে আমাদের ওয়াদা রক্ষা করেছি যে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম, নির্বাচনী ইশতেহার আমরা বাস্তবায়ন করেছি। অনেক কাজ চলমান এবং বাকি উন্নয়নের কাজ আমাদের সামনে করতে হবে। ওই দুর্নীতিবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী বিএনপি এবং তাদের সাথে যারা যুদ্ধাপরাধী, তারা যদি ক্ষমতায় আসে আবার বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কথা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব, সেই বিচারের কাজ শুরু হয়েছে। সেই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য তারা মসজিদে আগুন দেয়, যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য মানুষ খুন করে, যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য পুলিশ হত্যা করে, ওই বিজিবির সদস্য হত্যা করেছে, সেনাবাহিনীর সদস্য হত্যা করেছে, কি না করেছে, ওই পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে মারার পর্যন্ত চেষ্টা করেছে। ওই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য আজকে বিএনপি নেত্রী যেন উন্মাদ হয়ে গেছেন। কেন? পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী যারা আমার মা বোনের ইজ্জত লুটেছে, গণহত্যা চালিয়েছে, ওই পাকিস্তানি হানাদার বাহিনীর যারা দোষর ছিল, তাদের প্রতি ওনার এত দরদ কেন? তাদেরকে রক্ষার জন্য তিনি আজকে মসজিদে আগুন দেবেন, কোরআন শরীফ পড়াবেন, মানুষ হত্যা করবে, পুলিশ হত্যা করবে, বিজিবি হত্যা করবে, সেনা সদস্য হত্যা করবে। এটা কখনো কেউ মেনে নিতে পারে না, মেনে নিতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই বিচার বাংলার মাটিতে হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এই যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমেই বাংলাদেশ অভিশাপ মুক্ত হবে। ঠিক যেভাবে জাতির পিতার হত্যাকারীদের বিচার আমরা করেছি। আপনাদের মনে আছে 96 সালে সরকার এসে যখন এই বিচার কাজ শুরু করি, এই বিএনপি বারবার বাধা দিয়েছে। যেদিন মামলা রায় হবে সেই দিন ওই বিএনপি হরতাল ডেকেছিল, ওই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। আর বিএনপির নেত্রী তাদেরকে ভোট কারচুপি করে 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনে তাকে সংসদ সদস্য করে এনেছিল কর্নেল রশিদ আর হুদাকে। তা যাদের ফাঁসির হুকুম হয়েছে, একজনের ফাঁসি হয়েছে। অর্থাৎ খুনে ওই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় এবারে সরকার এসে আমরা কার্যকর করেছি। তিনি বাঁচাতে চেষ্টা করেছিলেন, পারেন নাই। ইনশাআল্লাহ আগামীতেও ওই যুদ্ধ অপরাধীদের তিনি বাঁচাতে পারবেন না, তাদের বিচার বাংলা মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। কাজে এই বিচার এবং যে উন্নয়নের ধারা আমরা সূচনা করেছি, উন্নয়নের কাজ করেছি, কিছু কাজ চলমান, বাকি কাজ সমাপ্ত করবার জন্য আপনাদের কাছে আবারও আমরা নৌকা মার্কায় ভোট চাই। যে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যেন বাংলাদেশকে 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে করতে পারি। বাংলাদেশের উন্নয়নের কাজ যেন অব্যাহত থাকে, তার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায়
আপনাদের কাছে ভোট চাই। আপনারা ভোট দেবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। ওই মাতৃভাষা বাংলা ভাষার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের খাদ্য নিরাপত্তা, জনগণের চিকিৎসা সেবা নিরাপত্তা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে যাচ্ছে। এই যে আওয়ামী লীগ আসলেই মানুষ সেবা পায়, শিক্ষা দীক্ষার সাথে সাথে খেলাধুলা সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যায়। একমাত্র আওয়ামী লীগই পারবে এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে। আজকে কষ্ট করে এই সভায় উপস্থিত হয়েছেন মা বোনেরা, আবার ছোট্ট ছোট স্কুলের ছাত্রছাত্রী সকলকেই আমি দোয়া জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। আপনাদের কাছেও দোয়া চাই, দোয়া করবেন এবং ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। আমি বক্তৃতা শেষ করার আগে একটা কথা বলবো যে উন্নয়নের জন্য দাবি দাওয়া করতে হবে না, কারণ আওয়ামী লীগ জনগণের এবং দেশের উন্নয়ন চায়। আওয়ামী লীগই জানে কোথায় উন্নয়ন করতে হবে এবং তার প্রমাণ আপনারা নিজেরাই পেয়েছেন। ইনশাআল্লাহ সার্বিকভাবে এই উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।